প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। আজকে আমরা শিখব হচ্ছে দ্য বেনিফিট প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন। তার মানে করের সুবিধা নীতি কী। করের সুবিধা নীতি শুনে মনে হতে পারে যে করের কী কী সুবিধা পাওয়া যেতে পারে, সেটা হয়তো করের সুবিধা নীতি, কিন্তু আসলে বিষয়টা তা না। তাহলে জেনে নেওয়া যাক করের সুবিধা নীতি কী। এই তত্ত্ব সর্বপ্রথম দেন হচ্ছে নার্ড উইকসেল 1896 সালে। পরবর্তীতে বিস্তারিতভাবে উপস্থাপন করেন প্রফেসর লিন্ডহাল। এটাকে লিন্ডহালের বেনিফিট থিওরি অফ ট্যাক্সেশন বলা হয়। পরবর্তীতে স্যামুয়েলসনও এই তত্ত্বকে আরও সম্প্রসারিত করেন। তো লিন্ডহালের করের উপকার তত্ত্বটা এরকম ছিল। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বেনিফিট ট্যাক্সেশন এমন একটি ব্যবস্থা যেখানে সরকারি ব্যয় থেকে প্রাপ্ত সুবিধা অনুসারে কর ধার্য করা হয়। তার মানে যে ব্যক্তি যে রকম সুবিধা পাবে সে সেই অনুযায়ী কর দিবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো যে তুমি একটা সরকারি পার্কে ঢুকবা। সরকারি পার্ক সরকারি খরচে তৈরি করা। এখন যে ওই পার্কে ঢুকবে তাকেই শুধু ফিস দেওয়া লাগবে, আর যে ঢুকবে না তাকে ফিস দেওয়া লাগবে না। যদি এমন হতো যে সরকারি ব্যয়তে ওই পার্কটা করা এবং ওইটা উন্মুক্ত করে দেওয়া হলো, তাহলে কি হলো? তাহলে ওইটা সরকারি ব্যয়ে করা এবং তুমি দেখতে গেলেও ওর খরচ তোমার দেয়া লাগছে, না দেখতে গেলেও দেয়া লাগছে। মনে করো যে চট্টগ্রামের ডুল হাজরা সাফারি পার্ক, সেটা সাধারণত চট্টগ্রামের লোকেরাই উপভোগ করতে পারে, কিন্তু আমাদের কুষ্টিয়া এলাকার লোকজন ওখানে খুব কমই গেছে। তো যদি এটা উন্মুক্ত করে দেওয়া হতো তাহলে চট্টগ্রামের লোকজনই শুধু এটা উপভোগ করতো, চট্টগ্রাম বিভাগ বা পার্বত্য চট্টগ্রাম, কিন্তু সারা দেশের লোকজনের ওই খরচটা বিয়ার করা লাগতো। তো বিষয়টা এরকম। তো অন্যভাবেও বলা যায় যে সুবিধার নীতি হলো এমন একটি নীতি যা এমন একটি ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যে সরকারি ব্যয় থেকে যে বেশি উপকৃত হয় তাদের বেশি কর দিতে হবে, আর যে কম সুবিধা পায় তাকে কম কর দিতে হবে। এবং এটা একটা রূপরেখা দেয় যে সরকারি ব্যয়গুলো কী অনুসারে করা উচিত এবং যেগুলোর জন্য তাদের কী পরিমাণ অর্থ প্রদান করা উচিত। আবার এইটাকে কখনো কখনো ব্যক্তিগত লেনদেনে প্রদত্ত মূল্যের সাথে তুলনা করা হয়, কারণ তারা একই উদ্দেশ্য পরিবেশন করে। কীরকম বিষয়টা? এটা অনেকটা ফিসের মতো হয়ে যাচ্ছে। মনে করো যে মোটর সাইকেলের লাইসেন্স ফিস, এটা কিন্তু একটা ফিস, এটা কোনো কর নয়। তো লাইসেন্স করার জন্য আমার একটা নির্দিষ্ট পরিমাণ ফিস দেওয়া লাগছে, আবার গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফিস দেওয়া লাগছে। যারা শুধু লাইসেন্স করে তারাই ফিস দেয় এবং ফিসের বিপরীতে তারা সরাসরি সুবিধা পায়। আমি লাইসেন্স করছি, তার মানে আমার গাড়ি কোথাও আটকাবে না। তো এইটা হচ্ছে সরাসরি সুবিধা। তো এই জাতীয় করে সরাসরি সুবিধা পাওয়া যায়, যেটা আসলে ব্যক্তিগত লেনদেন বা আমি টাকা দিচ্ছি সুবিধা নিচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু করের সংজ্ঞা ছিল যে কর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কর দেয়া হয় কিন্তু তার বিপরীতে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না, পরোক্ষভাবে কোনো সুবিধা পাওয়া যায়, কিন্তু এটা আসলে সরাসরি সুবিধার উদ্দেশ্য পরিবেশন করে। তো এই তত্ত্বটি আসলে কোথায় কোথায় প্রয়োগ করা যেতে পারে? প্রয়োগ করা যেতে পারে কলেজের টিউশন ফিসের ক্ষেত্রে, যে কলেজে যারা পড়বেই তারাই শুধু টিউশন ফিসটা দেবে। ফুয়েল ট্যাক্স, যে যারা গাড়ি চালায় তারাই শুধু ওই ট্যাক্সটা দেবে। যে ফুয়েলের উপরে যে ভর্তুকিটা দেওয়া হচ্ছে সেই ভর্তুকি যেন সারা দেশের লোক বহন না করে, শুধুমাত্র যারা গাড়ি কিনছে, গাড়ি চালাচ্ছে তারাই শুধু ওই ট্যাক্সটা দিবে। রাস্তা এবং ব্রিজের টোল, রাস্তা তৈরি হবে এবং ব্রিজের টোল এবং রাস্তারও যে টোল আদায় করা হবে, শুধুমাত্র রাস্তায় যারা চলাচল করবে তাদের ক্ষেত্রেই এটা আদায় করা হবে। সরকারি বাস বা ট্রেনের ভাড়া, এক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য, যে যারা ভ্রমণ করবে না তাদের ট্যাক্স দেওয়া লাগবে না। স্থানীয় কর হচ্ছে স্থানীয়ভাবে কোনো প্রতিষ্ঠান বা কোনো রাস্তা বা কোনো পুল কালভার্ট যদি করা হয় এবং যার সুবিধা যদি ওই স্থানীয় লোকজনই শুধু পায়, তাহলে ওই স্থানীয় কর দিয়ে ওই উদ্দেশ্যটা ফুলফিল করা হবে, যাতে যারা সুবিধা পায় তারাই ওই করটা
দেবে এবং যারা সুবিধা পাচ্ছে না তারা ওই করটা দিবে না। এটাই হচ্ছে করের উপকার তত্ত্বের মূল বক্তব্য। ধন্যবাদ সবাইকে।